দর্শক স্বাগত সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয় এবং দিনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, আছেন বাংলা ফাউন্ডেশনের নির্বাহী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। স্বাগত আপনাদের দুইজনকে। দুদু ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আজকে সুশাসনের জন্য সুজনের একটি সেমিনার ছিল। সেমিনারের বিষয়বস্তু ছিল বিএনপি সরকারের 4 মাসের শাসনামল কেমন ছিল। এখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অর্থনীতিবিদ তারা বক্তব্য রেখেছেন। বেশ কিছু বিষয় উঠে এসছে। তার মধ্যে দুটো বিষয়ে যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করি। প্রথমে একটি বিষয়, অধ্যাপক দিলারা চৌধুরী বলেছেন সংবিধান সংস্কারে উদ্যোগ না নেয়া বিএনপি সরকারের বড় ব্যর্থতা। এটি একটি বিষয় বলেছে। আরেকটি বলছে সরকারের নানা উদ্যোগ সমালোচনা থাকতে পারে, কিন্তু যেই সংবিধান স্বৈরাচার ফ্যাসিস্ট তৈরি করে সেই সংবিধান সংকট দূর না করাও এটি ছিল একটি বিএনপির ব্যর্থতা। এখানে ব্যর্থতা বলেনি, যে এটি তাদের না করাটা আসলে ঠিক হয়নি, সঙ্গত হয়। উপরে বিএনপির কেউ ছিল? আমি মিটিংটা শুনি নাই তো, জাস্ট আপনার কাছে মিটিং। বিএনপির কেউ ছিল না, অর্থাৎ বিএনপির কেউ ছিল না মনে হয় না, আমি একটু শিওর না। যেমন আপনাকে ধন্যবাদ, রাজ্জাকি ভাইকে শুভেচ্ছা, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এই যে এখানে যারা সেমিনার করছেন আমি তাদের ধন্যবাদ দিই, যে বিএনপি নিয়ে তাদের এখনো পর্যন্ত সাফল্য ব্যর্থতা, যেহেতু তারা এই দেশের নাগরিক, তারা এই জায়গাটায় কথা বলতে চাইছে। তো আমার মনে হয় তারা যদি গণতান্ত্রিক চিন্তা চেতনা ভাবনার মানুষ হতো, আমি সন্দেহ প্রকাশ এই কারণে করছি, যাদের আমি সমালোচনা করব তারা দেশে অ্যাভেলেবল। আমি শিওর না যে আসলে তারা ছিল কি না, এটা অনেকের নাম আছে, আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা আমি আপনার আমি এই যে অনুপস্থিত ধরে আমি কথাটা বলছি। জি প্লিজ। 2 নম্বর হচ্ছে, দিলারা হাশেম একজন ছিলেন সাংবাদিক, তার কণ্ঠ আমরা আমেরিকা থেকে যে বেতার তরঙ্গে শুনতাম, দিলারা হাশেম বলছি। আর ইনি দিলারা চৌধুরী, বোধহয় সম্ভবত আমি যতটুকু আমার কাছে মনে হয় উনি জামাত ঘেঁষা একজন বুদ্ধিজীবী। তো উনি এতদিন কিন্তু শুনছি এই গত 17 বছরে যে উনি সেই বিএনপি ঘেঁষা। আমি এই কারণে বলছি যে উনি বিএনপির সাফল্য ব্যর্থতা যেভাবে বলতে পারতেন, সেটা এখন জামাতের টোনে যখন কথা বলবেন, যদি উনি 17 বছর থেকেও থাকে, অতি সম্প্রতি উনি জামাত হয়েছেন। জি জি, এটা আমার কাছে মনে হয়েছে। না, এরকম হয়, ক্ষমতায় গেলে এরকম মনে হয়, সব মানুষকে তখন সরকার বিরোধী মনে হয়। জি, আমার একটু বলতে দেন তাহলে তো ভালো হয়। যখন ডাকছেন একটু আমার কথা একটু শোনেন। সেটা হচ্ছে যে সরকারের পক্ষ নেই, সরকারের বিপক্ষ নেই, অবস্থা যেটা মনে করে যে বক্তা যে এইটা করলে তার জন্য সেফ প্লেস, তখন সেটা নেই। বিএনপির সাফল্য ব্যর্থতা সমালোচনা করা যাবে না, এটা এটাই সব থেকে গণতান্ত্রিক বিবেচনায় বিএনপির সব থেকে বড় সাফল্য, যেটা তার মুখ থেকে আসেনি। সেটি হচ্ছে যে বিএনপির সময় আমি মন খুলে কথা বলতে পারছি, সরকার সমালোচনা করতে পারছে। এখনো তো তার বিরুদ্ধে কেস হয় না। দুধু ভাই, তাই যদি বলেন মন খুলে কথা বলতে পারেন, সংবাদ তার বিরুদ্ধে কি কেস না, তার বিরুদ্ধে কেস এখন কিন্তু 1 ঘন্টা হয় না, কালকে আবার দেখেন যে তিনি জেলখানায় গেছেন কিনা। কিন্তু এই যে সংবাদ প্রকাশের জেরে বগুড়ার আঞ্চলিক পত্রিকা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুল ইসলামকে গ্রেপ্তার করে এখন জেলে আছে।
হ্যাঁ, ওখানে উনি মানে অন্য কোনো মানে মামলার আসামি কিনা, উনি ক্রিমিনাল কিনা, এটা তো আমি জানি না। জি, আপনি একজনের নাম বললে, যদি বিখ্যাত এখানে সাংবাদিক একজন জেলে গেছেন, তাহলে পরে আমি এটা বুঝতে পারতাম। এখন যার পক্ষ আপনি নিয়েছেন, আমি পক্ষ নিই না, আপনি যেটা বলছেন আমি সেটাই বলছি। আমি বাংলাদেশে আনতে চাই না, এটা তো পুরনো 2-3 দিন আগের নিউজ, এটা আমি আনতে চাইনি। কিন্তু আপনি যেহেতু বললেন যে বিএনপি সরকার, এটা সত্য কথা, বিএনপি সরকারের সময় সবচেয়ে বেশি বাক স্বাধীনতা ছিল, আছে এখন, এটাই সত্য। না, আজকে বুঝতে পারছি যে আপনি বিএনপি প্রশংসাটা আপনি সহজে নেবেন না। নিব না, না, কারণ আপনি 2 মিনিটের ভিতর 4 বার আপনি আমাকে বাধা দিয়েছেন। আমি প্রায় 35 থেকে 40 বছরের টকশো জীবনে এত কম সময়ের ভিতরে এতবার বাধার সম্মুখীন আমি হই নাই। আমি তো দেখছি টক শো রাইখে চলে গেছেন, আর আপনি বললেন যে এটা টক শো রাইখে চলে গেছেন, আমি এটা দেখছি। আপনি না, এত চলে গেছে সেটা আলাদা, কিন্তু 2 মিনিটের ভিতরে 4 বার বাধা দেওয়া, আচ্ছা, জি, আবার এনটিভিতে এসে। জি, বলেন যদি। তাহলে এই বাংলাদেশে আপনি এখন বলতে পারেন দুধের নহর বসছে, মানে গণতন্ত্রের নহর বসছে। নিশ্চয়ই, জি, বুঝছেন, যা খুশি তাই করা যাবে, যা খুশি তাই বলা যাবে। আমি কেন এই কথাগুলো বলছি, দিলারা চৌধুরী অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ একজন ব্যক্তিত্ব। উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পল সায়েন্সের একজন, সম্ভবত অবসর নিছেন, পল সায়েন্সের একজন শিক্ষক, প্রফেসর। তো তিনি তার মতো করেই মানে সরকার দেখবেন, সময় দেখবেন, ব্যাখ্যা করবেন, এ নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু এখন যে মানে একটা সরকার 18-20 বছরের পরে, মানে এর আগেও 3টা ইলেকশন হয়েছে, সেটা যদি ইলেকশন ধরি সেটা তো তামাশা। তাহলে এটা ইলেকশন ওই দৃষ্টিভঙ্গি যদি কেউ নেয়, তো এটা তো সত্যিকার একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, মানে এই নির্বাচনের মধ্য দিয়ে। তো এখন যেমন আপনি এখানে উল্লেখ করলেন যে ওইভাবে সাংবিধানিক সংস্কার হয়নি। সংবিধান কখনো সংস্কার হয় না। সংবিধান আপনি যদি কোনো অনুচ্ছেদ বাদ দিতে চান, দিতে পারবেন। অনেক অনুচ্ছেদ আপনি সংযুক্ত করতে, মানে শেখ মুজিবুর রহমান সাহেব 72-75-এর নিজেই যে সংবিধান আনছিলেন, সেই সংবিধানকে আপনি গণতান্ত্রিক চরিত্র থেকে আপনি একদলীয় চরিত্রে নিয়ে গেছিলেন। সেটা আবার পার্লামেন্টে কিন্তু উল্লেখ করছে 4র্থ সংশোধনী, সংবিধান সংশোধন করে আপনি সংস্কারের যে কনসেপ্টটা, সেটা আসছে জুলাই সংস্কার থেকে। সেটার সঙ্গে বিএনপি দ্বিমত করে নাই। বিএনপি এই সংস্কারকে সামনে রেখে সংবিধান কেন, সামগ্রিকভাবে সংস্কার, যেটার সঙ্গে আমাদেরও আছে 31 দফা, সেটা তো আমাদেরই দফা। সেটা আগে ছিল 27 দফা পর্যন্ত আমাদের, এবং বিভিন্ন দল মত বুদ্ধিজীবী সবার সঙ্গে আলোচনা করে বাকি 4টি দফা যুক্ত করা, এটা তখন জাতীয় সনদ হিসাবে চিহ্নিত হয়েছে। লোকে অনেকে যদি বলে এটা বিএনপির 31 দফা, সেখানেও কিন্তু সংস্কারের প্রশ্ন আছে। তো পার্লামেন্টে আপনার 2টা সেশন, এটা 2য় সেশন, হ্যাঁ, আগে একটা হয়েছে, এটা 2য় সেশন। বলা যায় যে আপনার 5 বছরের ভিতর 4 মাস আমরা ব্যবহার, মানে 4 মাসে পড়ছে। তা আমি নিশ্চিত যে এই সম্ভাবনাময় অবস্থাটা এই সরকার, এই পার্লামেন্ট, যদিও পার্লামেন্টে 70% কি বিরোধী কি সরকারি দল থেকে, উভয় দল থেকেই একেবারেই নতুন, 30% ধরেন একাধিকবার এমপি বা মন্ত্রী এরা হয়েছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় বিরোধী দলের নেতা দুজনই নতুন, দুইজনে এই প্রথমবার এমপি, দুইজনেই আবার সংসদীয় দল নেতা এবং বিরোধী নেতা হিসাবে মানে ওনারা আছেন। সেই হিসাবে যদি এই সংসদ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইতিহাসের একটা যুগ সন্ধিক্ষণে এই সংসদ এসছে, এই সংসদকে আপনার ত্রুটি বিচ্যুতি ভুল অনেক কিছুই আসতে পারে। যেমন একটা জিনিস আমি একটু বলি, আমার কাছে এটা মনে হয়েছে এই প্র্যাকটিসটা, এটা কিন্তু আইন প্রণয়নের সংসদ, অর্থাৎ একজন এমপি রাস্তাঘাট, এটা হচ্ছে স্থানীয় সরকারের তদারকি ভূমিকা থাকতে পারে,
কিন্তু সংসদের বক্তৃতা যদি আপনি স্পিরিটটা দেখেন, ম্যাক্সিমামই তারা উন্নয়নমূলক কাজের দিকে যত সিরিয়াস, আইন প্রণয়নের ক্ষেত্রে কতটা সিরিয়াস, মানে এটা আমার কাছে আমি দেখছি, খেয়াল করছি, এখনো পর্যন্ত অত স্পষ্ট হয় নাই। আচ্ছা, তো এটাকে হতে হবে আইন প্রণয়নকারী হিসাবে, তাহলে সংস্কারের যে প্রসঙ্গটি আপনি নিয়ে আসছেন ওইটা সহজ হবে। আচ্ছা, আমি ক্লিয়ার। আর একটু আমি যাই, যেটি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনি বহুদিন যাবতীয় সংবিধান সংস্কার ইত্যাদি বিষয়গুলো কথা বলে আসছেন, আলোচনা করে আসছেন। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই একই বিষয়, যে অধ্যাপক দিলারা চৌধুরী যে কথাটি বলেছেন যে 4 মাসের আমরা একটি সরকারের 4 মাস আসলে তো একেবারেই মানে শুরু, জাস্ট এটা নিয়ে মূল্যায়ন এখনই আমরা করতে পারবো না, কিন্তু তারপরও সেমিনারে যেটি বলা হয়েছে সেটি আমি বলছি, যে সংবিধান সংস্কারের উদ্যোগ না নেওয়া বিএনপি সরকারের বড় ব্যর্থতা। ধন্যবাদ আপনাকে এবং আমার প্রিয় দুদু ভাই। দুদু ভাই একটা কথা বলছে, তার শেষ দিয়ে আমি শুরু করি। বলছেন সংবিধান যারা সংসদ সদস্য হবে তাদের কাজ আইন প্রণয়ন করা। এটা তো আমরা জানি, এটা কিতাবের কথা, বাস্তবে তো খুব একটা, আমি সেটাই তো আসতেছি, কিতাবটা ফলো করি না, সেটাই বলতে চাচ্ছি আপনাকে। জি, কিতাবে লেখা আছে আইন প্রণয়ন করবেন, আপনি যান ব্রিজ বানাইতে, আপনি দেন যে কাজ দেন, থোক বরাদ্দ দেন, কে দেয় কাজ? এমপিরে কাজের, এমপিরে তো থোক বরাদ্দ দেয় না, দেয় না, উপজেলা উন্নয়নের জন্য না, এমপি সেটা নিয়ে নেয়, আমার এখানে এত টাকা দেন। আপনি তো দেন, না দিলে কি নিতে পারেন? কথাটা, একজন এমপিরে তো টাকাটা দেয় না, টাকাটা তো বরাদ্দ করে উপজেলার উন্নয়নের জন্য, ঠিক আছে? সেখানে তার ইন্টারফিয়ারেন্স থাকে, তাহলে সে ভায়োলেশন অফ কনস্টিটিউশন করে। এই কথাটা কেন বলছি? 55 বছর যাবত এই কাজই করতেছি আমরা, এবং সংবিধান ভায়োলেট করতেছি, সংবিধান ভায়োলেট করতেছি। এই জায়গাটা আপনি থাকেন, সংবিধান মানে একটা আইন, আইন ভায়োলেট করতেছি। আইনটা আবার কি? আইনটা হলো এই সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত বা জনগণের অভিপ্রায়, জনগণ যেটা চায় সেটাই আইন, সেটাকে লিখিত আকারে রূপান্তর। সংবিধান যখন আমার হয় নাই, বাংলাদেশটা যখন নতুন হইল সেই 71 সালে, তখন আমার সংবিধান ছিল না তো। একটা আইন, তখন একটা জনগণের যে ডিজায়ার, তার উপরে ভিত্তি করে তখন যারা নির্বাচিত ওই মেম্বার অফ পার্লামেন্ট ছিল, যেটা আমাদের এই অংশের, তারা এখানে আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে বৈশা এই সংবিধানটাকে বানাইছে। ডিমান্ডটা তো ছিল পিপলের, জনগণের। একইভাবে আপনার এইবার জনগণের ডিমান্ডটা কি ছিল? সেই জনগণের ডিমান্ডের ভিত্তিতে 2024 আন্দোলন হয়ে গেল। আন্দোলন হয়ে যাওয়ার পর আমরা বলতে আমরা রূপকর্তে বলতে, আমরা তো আর বসি নাই, যারা দেশের দায়িত্বশীল ব্যক্তিরা বসছেন। বসার পর সংক্ষেপে বলি, লম্বা করার দরকার নেই, বসার পর এক জায়গায় এসে বললো কি গণভোট হবে। এটা কিন্তু জনগণের ইচ্ছা, জনগণের অভিপ্রায়, সেটাকে প্রাধান্য দিয়ে গণভোট আসলো কখন? যখন জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়ে নোট অফ ডিসেন্ট তৈরি হইল। মানে দুদুভাই 5টায় একমত, 3টায় দ্বিমত, আমি 5টায় একমত, 6টায় দ্বিমত। এই নোট অফ ডিসেন্ট হওয়ার কারণে বিএনপির তরফ থেকেই প্রস্তাব আসছে এটা গণভোটে পাঠিয়ে দেন। আইসে গেল গণভোট। তখন আজকে যারা বিরোধী দল তারা বলতেছিল গণভোট আগে হোক আর নির্বাচন পরে হোক। সেটা বিএনপি বলল দুইটা একই দিনে হোক, দুইটা হোক। ফাইনালি তাদেরটাই বহাল। এখন পাশ করার পরে 2টা ওত নেওয়ার কথা, বিএনপি 2টা সেকেন্ড ওত নেন নাই। অন্য যারা আছেন বিরোধী দল তারা প্রথম নিতে চায় না, কিন্তু পরক্ষণে তারা নিয়ে নিছে। এখন আসেন, আইসে কি বললো? এখন সংবিধানে গণভোট নাই। আপনি কারা বললো? যারা নির্বাচিত হইল সেই সরকারের দল, তখন তো তারা ক্ষমতায়, মানে যেমন নির্বাচনের পর ওত নেওয়ার আগেই এগুলা আলোচনা শুরু হয়ে গেছে। তারপরে বলা হইল সংবিধানে গণভোট নাই। এখন আমি আপনাকে আইনি ভাষায় বলতেছি, সংবিধানে তো আইনি ভাষায় বলতেছি ফ্যাক্টাম ভ্যালেট একটা টার্ম আছে। ফ্যাক্টাম ভ্যালেট এটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন আইনি পরিভাষা। সেখানে বলা হয়েছে, সুস্পষ্টভাবে বলতেছি আমি, একদম সুস্পষ্টভাবে বলা হয়েছে, ইংরেজি করলে হয় হোয়াট অট নট টু বি ডান বিকামস ভ্যালিড হোয়েন ডান। এটার মানে হচ্ছে যা করা অনুচিত ছিল সেটা যখন সকলে মিলে করে ফেলে সেটা বৈধ এবং আইন।
যা করা অনুচিত ছিল। অনুচিত ছিল, ওই যে বলতেছে সংবিধানে নাই, তাই অনুচিত ছিল, কিন্তু সবাই মিলে যখন আমরা করে ফেলেছি একমত হয়ে, তখন এটা বৈধ। আমি আইনের ভাষায় বলতেছি, বাংলাদেশে যদি কেউ চ্যালেঞ্জ করে সে আমাকে চ্যালেঞ্জ করুক। তাহলে আপনি যেটা অনুচিত ছিল কিন্তু আমরা সবাই মিলে করে ফেলেছি, সেটা বৈধ এবং সেটা আইন। এটার জন্য তো সংবিধান লাগবে না। সেইটার জন্যই প্রশ্ন আসছে সংস্কার করার। এখন সংস্কারটা কি আর সংশোধন কি? সংশোধনের এই ঘরটা আপনি সংশোধন করবেন কি? এই টেবিল চেয়ারটা ওই পাশে নিয়ে রাখবেন, এখানে অন্য জিনিস বসাবেন, এটাকে বলতে পারেন সংশোধন। আর সংস্কার কি? আমূল পরিবর্তন। এই বিল্ডিংটা 4 তলা আছে, লোড 4 তলা, এটা করবেন 6 তলা বা 9 তলা, এটা লোড দিবেন, এটা সাইডে ভীম দিয়ে উঁচা করবেন নাকি ভেঙ্গে করবেন, কেমনে কি করবেন? সংস্কার আর সংশোধন আসমান জমিন তফাত। এবং সেটা বুঝে শুনেই বিএনপি তাদের 31 দফার মধ্যে রাখছিল সংবিধান সংস্কার করবে। আর সংবিধান সংস্কার করলে ওরা যেটা করবেন তার অন্যতম একটা বিষয় ছিল, তাদের 31 দফার মধ্যে আছে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করবেন। আমার কথা না, তাদের 31 দফার কথা। আর সংবিধান আর আমাদের জুলাই সনদ যেটা আছে তো আছেই। এবার আর একটা এক্সাম্পল দেই, যে যা পৃথক সচিবালয়ের কি তারা মানে করলেন, বিএনপি করলেন? করেন তো নাই, উপরন্ত যেটা করা হয়েছিল সেটাকে বিলুপ্ত করলেন। 31 দফার মধ্যে আছে না? আছে তো, তাহলে তার মানে মানলাম না আমি। আচ্ছা, জি। কথাটা আমি মানলাম না, এবং ওইটা বিলুপ্ত করা মানে বিচার বিভাগকে আমার অধীনে নিয়ে আসলাম। আমার অধীন মানে নির্বাহী বিভাগের অধীনে। এখন নির্বাহী বিভাগ বলতে দুদুভাই মন্ত্রী, আপনি মন্ত্রী, আমি মন্ত্রী, তাহলে আমরা নির্বাহী বিভাগ। তা আমরা যখন বিচার বিভাগের বিচারকের অফিসের পাশ দিয়ে হাইটে যাব, তার মাথায় খালি ঘুরবে আমার নিয়োগকর্তা যায়। যেমনি ভাবে ছাত্ররা নিয়োগ দিছিল ইউনুস সাহেবরে, ছাত্র দেখলে ইউনুস সাহেবের মনে হইতো আমারে নিয়োগ দিছে ছাত্ররা। তো একইভাবে মন্ত্রী মিনিস্টার হাঁটলে, বিচার বিভাগের বারান্দা দিয়ে হাঁটলে ভাববে আমার নিয়োগকর্তা এখান থেকে হেঁটে যায়। এটার মানে হচ্ছে ইনফ্লুয়েন্স। আচ্ছা, এবার আসেন যে অনুচিত ছিল সেটা আরেকবার আরেকটু ক্লিয়ার করে বুঝাই দেই, যে যাহা অনুচিত ছিল তা করে ফেললে সেটা বৈধ হয়ে যায়। এই কাপটা ভাঙতে হলে কাঞ্চন আপনার পারমিশন লাগবে, কিন্তু আপনি পারমিশন কাপটা ভেঙে ফেলছে, কাপটা ভাঙছে কিনা? আপনি পারমিশন ছাড়া ভাঙছি, হ্যাঁ, অন্যায় হয়েছে আমার, কাপটা তো ভাঙছে। জি, ওকে। সংসদ ভাঙতে হইলে প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে, আপনি জানেন আগের নিয়মে। দিছে কি দিছে আমার দরকার নাই। রাষ্ট্রপতি যে সংসদ ভেঙে দিছে, সংসদ ভাঙা হয়েছে না? ভাঙা হয়েছে বলেই তো আজকে ওনারা এমপি হয়েছেন। জি। এটার মানে হচ্ছে কি, ওই যে ভেঙে দিচ্ছেন ওইটা বৈধ, সবাই মেনে নিছি। আরো সহজ করে আপনি যদি জি, ক্লিয়ার। আমার মনে হয় আরেকটা জিনিস বুঝাই দিই, পার্লামেন্ট নির্বাচন যদি আসেন সেটাকে বুঝাই দিচ্ছি, সেটাও আইন মোতাবেক হয় নাই, সংবিধান মোতাবেক হয় নাই। এটা আমি একটা কনফিডেন্স নিয়ে বলছি। সংবিধানের 123 অনুচ্ছেদে আছে সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন হইতে হবে। তা 8ই আগস্ট যদি ওত নিয়ে থাকি ইউনুস সাহেব, 8ই আগস্ট 2024, তাহলে 5 বা 6 নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন হয়েছে 26 ফেব্রুয়ারির 12 তারিখ। এই যে হয়েছে আমরা মাইনে নিছি, এটাই আইন, এটাই বৈধতা। আমি আমার মনে হয় আলোচনা আরো একটু দুধুভাইয়ের কোনো কিছু আছে কিনা কাজেই আপনি বুঝতে পারতেছেন এখন যে বৈধ কাজে এই জুলাই সনদ বৈধ, গণভোট বৈধ, এবং আপনাদের মেনে নেওয়াটা বৈধ। এই যে মানতেছেন না, আপনারা বেআইনি করছেন। ওকে, ক্লিয়ার। দুধুভাই এই বিষয়ে কোনো কথা বললে আমি একটু শুনবো, তা না হলে একটু অন্য বিষয়ে যাব। এখানে বলার মানে কোনো কিছু নাই, খালি একটা জিনিস আপনাকে বলি, যে আপনি জনগণের যে ম্যান্ডেট সর্বশেষ, যেমন তার আগ পর্যন্ত ডক্টর ইউনুস, নির্বাচনের আগ পর্যন্ত ডক্টর ইউনুসের আগে কে ছিলেন? হাসিনা আছে না? 17 বছর না ছিলেন তো? ছিলেন। তো আপনি প্রেজেন্ট এবং বর্তমান যদি মনে করেন যে মানবেন, তাহলে পর হাসিনাকে আপনার অস্বীকার করতে হবে। আবার হাসিনার আগে পরে এসছে ডক্টর ইউনুস, অস্বীকার না, ওইটা আগের জামানা বলতে পারেন। আইনগত বৈধতা বিষয়গুলো ওইভাবে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না, আমি এটা মানি না। যেমন সংবিধানের ব্যাখ্যাদাতা সুপ্রিম কোর্ট, কোনো ব্যাপারে আমরা একমত হতে পারছি না, এটা সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দেবে। সংবিধানে ওই কোনো আইন খুঁজে পাচ্ছি না, মতামত সুপ্রিম কোর্ট দেবে। অর্থাৎ সংবিধানে সবকিছু আছে এমন নাও হতে পারে। এই যে 90 দিনের যে ঘটনা নির্বাচনের,
এটা সাংবিধানিক যদি প্রতিষ্ঠানগতভাবে কাজ করতো তাহলে পরে আপনি যে কেউ কোর্টে গেলে এই সরকারকে মানে ওই ডক্টর ইউনূস সরকারকেও অবৈধ বলতে পারতো, পরেরটাও বলতে পারতো, কিন্তু জানে যে ওইটা চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই, কারণ কর্তৃত্ববাদী শাসনের পরে যেটা আসছে সেটাই পিপলসের সাপোর্ট আছে, এই জন্যই আসছে। অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানকে আপনি অস্বীকার করতে পারছেন না, তো অস্বীকার করতে পারছেন না বলেই ডক্টর ইউনূস, আর ডক্টর ইউনূস বলেই ইলেকশনের মধ্যে দিয়ে এই সরকার এক জায়গাতে শুরু করতে হবে, তো নাই তো 71ই তো থাকবে না। আপনার পাকিস্তানের সংবিধানের আওতায় আপনি কি করে আপনি মানে অস্ত্রের জোরে এই সবগুলো করলেন? আসলে পিপুলস মানে জনগণ কোনটা স্বীকৃত মনে করে, সত্য মনে করে, সেই জায়গায় ঘটনা। জি দুদু ভাই, আরেকটু আমি একটু ভিন্ন প্রসঙ্গে একটু যাই, সেটা হলো বলা হচ্ছে গত কয়েকদিন যাবতীয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ফিরে আসছেন, সামনে তার প্রতিষ্ঠাবার্ষিকী, এই প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় জটিকা মিছিল দেখছি। সরকার সতর্ক অবস্থায় রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলছে, কিন্তু তারপরও কি মনে হয় সরকারের ভূমিকা কেমন হবে? তারা কি মাঠে নামছে? না, একটু ধরেন আওয়ামী লীগ এক সময় প্রতিপত্তিশালী মানে দল এবং সরকারও ছিল, কিন্তু গত 3টে সরকারের মানে শেখ হাসিনার যে পিরিয়ডটা, তিনটা না তো, একটা সরকারই 3 টার্ম। না আমি 3টা সময় তার কথা বলছি, তার আগেও সে নির্বাচিত হয়েছে, তখন আবার পরাজিত হয়েছে, বেগম জিয়া নির্বাচিত হয়েছে, পরাজিত, সেই ইলেকশনের মধ্য দিয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। সেটা নিয়ে কেউ কিন্তু আলোচনা বা বিতর্ক তুলছে না, তুলছে হচ্ছে 14, 18, 24। রাইট। তো এই সময়টা আওয়ামী লীগ যা করছে, তারপরে একটা জনবিস্ফোরণ ঘটছে দেশে, যেটা তার আগে আন্দোলন হয়েছে, অনেকগুলো আন্দোলন হয়েছে, তিনি নির্মমভাবে সেসব আন্দোলন গুলি করে হোক, গুম করে হোক, যেভাবে হোক তিনি এটা ফেস করে নাই, দমাইছে, দমন করেছে, হ্যাঁ, এটা দমিয়ে এটা তিনি ক্ষমতায় ছিলেন। এত বড় ভয়ঙ্কর পরিস্থিতি সেই সময়গুলোতে এসে সেগুলো মনে হয়েছে এইটা তার বৈধতার মানে খুন করাটা বৈধতার ব্যাপার, মামলা করাটা বৈধতার ব্যাপার, জেলখানায় ঢুকানো। মানুষ ভোট দিলে আমি কি করব, হাসিনার বক্তব্য ছিল। হ্যাঁ, যে 3টে ইলেকশন এটা তো তামাশা বলে সারা দেশ বিশ্ববাসী জানে, আর তিনি বলছেন মানুষ ভোট দিলে আমি কি করব, মানুষের ভালোবাসাটা আমি এড়িয়ে যেতে পারি। তো এরকম একটা প্রতারকের পাল্লায় বাংলাদেশ পড়ছিল। তাকে গণ অভ্যুত্থানে নির্বাচনে না, কিন্তু শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, নারী, মানে মানুষ সবাই ঘর থেকে বেরিয়ে আসছে, তারপরে তার পতন হয়েছে। এবং পতন হয়েছে মানে কি, সে পালায় গেছে। এখন তো বলা হচ্ছে যে বিভিন্ন বয়ান তো আমরা শুনতে পাচ্ছি যে বয়ান আপনি যেভাবে যত শোনেন না কেন, উনি পলায় যেতে চান নাই, উনি যতই হোক না কেন, আপনি ধরেন আমি বা আপনি যদি আমাদের বৈধ ভিসা থাকে, আমি এখনই গিয়ে টিকিট কেটে ইচ্ছা করলে আমেরিকাও যেতে পারি, লন্ডন যেতে পারি, ভারতে যেতে পারি না? না, কিন্তু ওনার ব্যাপারে একটা বয়ান আছে যে না ওনাকে নিয়ে গেছে উনি শিশু কন্যা না, উনি জোর করে ওনাকে নিয়ে গেছে, উনি জানতেনও না উনি কোথায় নিয়ে গেছে। না, আরে উনি 5 বছর শিশু কন্যা না, যে প্যান্ট পরতে ভুলে গেছিলেন, প্যান্ট ছাড়াই উনি বিমানে উঠছেন, বোঝে নাই কিছু, শিশু কন্যা তো না। এইসব মানে বক্তব্য আরো বেশি তাকে দায়িত্ব জ্ঞানহীন মনে করছে। তিনি নিজেই মানে রাজনীতি, বাংলাদেশে ফিরে আসা, আওয়ামী লীগ এই গণহত্যার যে ঘটনার মুখোমুখি জাতিকে করছে, এর ব্যাপারে তাদের কোনো বক্তব্য আছে, তাদের শাসনের ব্যাপারে কোনো বক্তব্য আছে, পালিয়ে যাওয়ার ব্যাপারে কোনো বক্তব্য আছে, বিশৃঙ্খলার ব্যাপারে বক্তব্য আছে, রাজনীতি ঘটনা। তো আমার কথা হচ্ছে যে তাদের বক্তব্য আর কর্মকাণ্ডের উপরে দেশবাসী তো মানে সিদ্ধান্ত নেবে। এখনো পর্যন্ত এটি নিষিদ্ধ রাজনৈতিক দল হিসাবে আপনি একটা সরকার, সেটাও বিএনপি করে না, আগের যেটা সেটা বিএনপি বাতিল করে না, সে তো ওই আইনটা এখনো আছে। তো আইনগত দিক থেকে আপনাকে তারা কি কোর্টে গেছে? না, এই আইন আদালতে আমার মনে হয়
এখনো তাদের ভাবাপন্ন বহু অ্যাডভোকেট বা আইনজীবী আমার ধারণা আছে, তারা তো একজনকেও তো এটাকে চ্যালেঞ্জ করতে পারতো, এটা অবৈধ আইন, এটা মানে ঠিক না, এটাও কিন্তু কেউ করে নাই। তা আপনাকে এই দেশে থাকলে আমার কাছে যেটা মনে হয়, যেমন আমাদেরকে অ্যারেস্ট করছে, আমরা বিরোধী দল করতাম, আমাদের মামলা দিয়েছে, নিঃসন্দেহে মিথ্যা মামলা, আমরা তো কোর্টে গিয়ে এটা চ্যালেঞ্জ করে জামিন পাইছি অথবা পাই নাই। একটু অন্য প্রসঙ্গে যেতে চাবো। অ্যাডভোকেট রাজ্জাকি, আপনি যদি কিছু বলেন যে এই যে ফিরে আসছে, হাসু আপা আসছে, তারপরে এই যে মানে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এক ধরনের আশঙ্কার কথা বলা হচ্ছে, আপনি কি মনে করেন? ধরুন ভবিষ্যৎ ভাই আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটা দৃশ্যমান যেটা দেখতেছি যে আওয়ামী লীগ মাঠে আসতেছে, আওয়ামী লীগ আজকেও তার কোথায় মিছিল করছে। দেখেন, আমি তো একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে আলাপ করি, সে কারণে আওয়ামী লীগ মাঠে আসলেও আমার কিছু আসা যায় না, না আসতে পারলেও আসা যায় না। বিএনপি ক্ষমতায় থাকলেও আমার কিছু আসা যায় না, না থাকলেও কিছু আসা যায় না। জামাত থাকলেও আসা যায় না, না থাকলেও আসা যায় না। কেন বলছি? আমরা আলোচক হিসেবে, আপনি আলোচক হিসেবে যদি কথা বলেন, আপনি দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো কে? করলো ইউনূস সরকার। তাদের কার্যক্রমটাকে নিষিদ্ধ করলো ইউনূস সরকার। সচিবালয় বিচার বিভাগের সাথে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করলো ইউনূস সরকার। আচ্ছা, মানবাধিকার কমিশনের জন্য অধ্যাদেশ দিল ইউনূস সরকার। আচ্ছা, তারপরে দুর্নীতি দমনের অধ্যাদেশ, এটাও দিল ইউনূস সরকার। আপনি আইসে দেখেন বাইসে কি করলেন, এই আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ সেটা কিন্তু রেখে দিল এই সরকার। আচ্ছা, আবার এটা তো একদম পার্লামেন্টে আলোচনা। আমি তো সেটাই তো বলতেছি, পার্লামেন্টই তো অধ্যাদেশটা তো আইনে রূপান্তরিত পার্লামেন্টেই করছে। রাইট। আবার সেই বিচার বিভাগের যে সচিবালয় বিলুপ্ত করে ফেললো, সেখানে বললো, সেখানে কিন্তু এই বিষয়টা আনলো না, আপনি সচিবালয়টা বিলুপ্ত করে দিলেন। আবার মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা ছিল সেটাকে আপনি দিলেন না, পোক্ত কইরা আনবেন কইতেছেন। তা আপনি এখন আনতেন, পরে সংশোধন করতেন, আপনি আনেনই নাই। উপরন্তু 2009-এর যে মানবাধিকার কমিশন ছিল ওইটা ফেরত আনছেন। এই কথাগুলো কেন বলছি? এগুলো হলো যে আলটিমেটলি প্রত্যেকে তার নিজের পথটাকে তো নিরাপদ রাখবে, নিজের অবস্থাটাকে সেফগার্ড রাখতে চায়। উনি ক্ষমতায় আসছেন, ফাইন, আমি বলছি উনি ক্ষমতায় থাকুক, 5 বছর থাকবেন, জনগণের ম্যান্ডেট নিয়েই আসেন। কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধকরণ অধ্যাদেশটা, অথচ ওনারা কিন্তু নির্বাচন আগে বলছিলেন যে কোন দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা না। কিন্তু কোন দল, রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি বলছিল যে আমরা কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী আমরা না। আপনারাই তো সেটা আবার নিষেধ করলেন, কারণ এখন আপনি তাদেরকে ডিস্টার্বিং মনে করছেন। আবার এটা করলেন কেন? আওয়ামী লীগ কি কোনো রাজনৈতিক দল নাকি? এই প্রশ্ন তো আমি করবো না, আমরা যেটা জানি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই নিষিদ্ধকরণের ক্ষেত্রে নিষিদ্ধকরণ বহাল রাখলে কি কি হয় দেখেন। কারণ বর্তমান সরকারের মধ্যে খলিল আছেন না, ক্লিয়ার, আমি ভিন্ন খলিল আছেন, বিডার আশিক আছেন, এবং ইউনূস সাহেবের সাথে একটা সম্পর্ক আছে। সুতরাং ওই কার্যক্রম বাতিল করলে এনসিপি খুশি থাকে, ইউনূস গং খুশি থাকে। আবার যদি এনসিপি কে যখন ঠেলে দিল, জোটে না নিয়ে জামাতের দিকে তাড়াই দিল, তাতে আবার আওয়ামী লীগও খুশি থাকলো। এখানে রাজনীতি বিভিন্ন ডাইমেনশনে খেলে। সুতরাং এই নায়ের ভিতরে হ্যাঁ আছে, কারণ প্রশাসনের 80% এখনো ইনফেভার অফ আওয়ামী লীগ। দুদু ভাই, একেবারে সময় নেই, আজকে একটু সংক্ষেপ সময়। তো আমি আজকে প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফর মালয়েশিয়া দিয়ে শুরু করেছেন। মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন উনি। এই দুটি সফরের গুরুত্ব সম্পর্কে একেবারে সংক্ষিপ্ত শুনতে চাই আপনার কাছে। এই সরকার সফরটা প্রথম, জি, এটা মানে বিদেশে সফরে বেরিয়েছেন, সেই দেশের হিসাবে আমরা ধরে নিতে পারি মালয়েশিয়াকে তিনি প্রথম পছন্দ করছেন। এবং মালয়েশিয়া বাংলাদেশের একটা বড় শ্রম বাজার আছে, শ্রম বাজার শুধু না, নানান দিক থেকে আমাদের সহযোগী অর্থনীতির একটি ভূমিকা তারা পালন করে। ঠিক তেমনি সেখান থেকে তিনি আবার যাবেন চীনে। চীন এমন একটি রাষ্ট্র আমার কাছে মনে হয়েছে, আমি কিছুদিন আগে ঘুরে এসেছি, এবং চীনে সম্বন্ধে আমরা অনেক আগে থেকে খোঁজ খবর না গেলে বুঝতে পারতাম না চীন একটা বিশ্ব হিসাবে এখন তার উত্থান ঘটেছে। তার যোগাযোগ ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, এটা স্বচক্ষে না দেখলে মানে উত্থানটা আমি এইভাবে বুঝতাম না। পাশাপাশি তো আমরা ভারতের কাছেও দেখছি, ভারতও যে কিছু কিছু ক্ষেত্রে ভালো করেনি তা না, অর্থনীতির ক্ষেত্রেও করছে,
কিন্তু ভারত আর চীন পাশাপাশি যদি আমি রাখি, তাহলে পরে আপনি, ভারত আমাদের বন্ধু, কিন্তু বন্ধু দুদুভাই সমানে পুশিন করতেছে তো। না না, বন্ধু হিসাবে আমি বন্ধুত্ব করতেছে। না না, বন্ধুত্ব হিসাবে আমি অস্বীকার করছি না, কিন্তু তারা এটা নিজেরা নিজেদেরকে বিতর্কিত করছে। স্বাধীন সার্বভৌম একটি দেশ, তখনই গণতান্ত্রিক হিসাবে আমি স্বীকৃতি দিব। আমার লোক যদি সেখানে যেও থাকে, আইনগত দিক থেকে তারা এটা শোডাউন করবে, কাগজপত্র আমি রিসিভ করব। কিন্তু রাতের অন্ধকারে আপনি এই যে ঠেলে পাঠানো, এটি বিশ্বের কোনো জায়গায় এই ধরনের ঘটনাকে স্বীকৃত বলা যাবে। বিভিন্ন দেশে অবৈধভাবে যায়। আর 2 নম্বর হচ্ছে যে এই চীন সফরের মধ্য দিয়ে আমরা নতুন দিগন্তর উন্মোচন করতে পারি। আমাদের একদম সেরকমই আমার প্রত্যাশা। কথাটা অন্যভাবে সিম্পল। প্রধানমন্ত্রী দেশ সফর করবেন, এরা 4 মাস পরেই প্রথম উনি সফরে যাচ্ছেন। আমার চেয়ে বা আমাদের চেয়ে ওনার যে হ্যান্ডস, বিভিন্ন চিন্তা ভাবনা যদি করেন, তাহলে নিশ্চয়ই রাষ্ট্রের জন্য যেটা উনি মঙ্গলজনক বা যেটা সুবিধা, যেটা করা উচিত সেটাই করছেন। বাট আমি মনে করি প্রধানমন্ত্রী একটা টাফ টাইম, একটা কঠিন সময় পার করতেছেন এই কারণে যে বাংলাদেশটা এখন এমন জায়গায় যে ত্রিভুবনের প্রিয় দেশ বাংলাদেশ, ত্রিভুবনের শত্রু দেশ বাংলাদেশ। এখানে 3টা দেশের খেলা হচ্ছে, চায়না, ভারত, আমেরিকা। অর্থাৎ এটা এমন একটা পরিস্থিতি হচ্ছে, এই আলোচনা না না, সেই কারণে আপনার আমাদের প্রধানমন্ত্রীর খুব বিচক্ষণতার সাথে কঠিনভাবে স্টেপ নিতে হবে যে এই 3টা যেখানে মোকাবেলা করে সার্ভাইভ করার জন্য। একদম ক্লিয়ার। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, জনাব শামসুজ্জামান দুদু, আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।